বাহিনী তারা কেন একটা বিরোধী দল বা অপোজিশন মানুষদেরকে এভাবে নির্যাতন করবে? কারণ এদেশটা রাজতন্ত্র না যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারা 100 বছর এক্সিস্টিং করবে, যার জন্য তারা অপোজিশনকে ভ্যানিশ করার চেষ্টা করবে। তখন আসলে আমার কাছে মনে হয়েছিল এটা হয়তো বাড়িয়ে বলার জন্য বোধহয় বলছি। কিশোর ভাইয়ের বক্তব্যে আমরা বুঝতে পেরেছি যে বাস্তব চিত্রটা এইটা। এমনকি আমার এই সহযোদ্ধা আমাদের এখানে আছেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, বক্তব্য সিনিয়র নাগরিকরা আছেন, কেন বক্তব্য রাখেন নাই, যে তাকে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার করা হয়েছিল। কি অভিযোগ ছিল? ডিসির বাসায় নাকি আমরা আগুন দিয়েছিলাম। আমরা স্পষ্ট বলেছিলাম যে এটা একটা তদন্ত করেন। দেখেন 3টা বছর একটা রিপোর্ট দিতে পারেনি। আমার নামে 6টা কেস, একটা কেসেরও চার্জশিট দিতে পারেনি। ফলস কেসগুলো দিছে, ভিত্তিহীন মামলায় ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে আমাকে জড়িয়েছে। আমি কি পারবো এই যে যারা আমার নামটা জড়িয়েছে তাদের বিরুদ্ধে আইসিটিএনে মামলা করতে? আসিফ নজরুল স্যার বলেছেন আইসিটিএন তাদের জন্য বেস্ট যারা বাংলাদেশে একটা মাফিয়া তন্ত্র কায়েম করতে চায়। আইসিটিএন তাদের জন্য বেস্ট যারা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়। আইসিটিএন তাদের জন্য যারা বাংলাদেশের ভিন্ন মত বিরোধী দলকে দমন পীড়ন করে দেশে একটা একনায়কতন্ত্র কায়েম করতে চায়। সেক্ষেত্রে তাদের জন্য এই আইনটা গণমানুষের জন্য না। এবং আসিফ নজরুল স্যার আরেকটা কথা বলেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মামলা করবেন, কালকে মোদির বিরুদ্ধে আন্দোলন করবেন, কিংবা সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ করবেন, পরের দিন শেয়ার বাজার লুট হয়ে গেছে সেটা নিয়ে আন্দোলন করবেন। মা বোনেরা, ছাত্রলীগের ছেলেরা হাজবেন্ডের কাছ থেকে ওয়াইফকে কেড়ে নিয়ে ধর্ষণ করছে সেইটা নিয়ে প্রতিবাদ করবেন। রাজপথ উত্তপ্ত হবে, মিছিল মিটিং সভা সমাবেশ টকশোতে উত্তপ্ত হবে। 2 দিন পরে যেই যাও সেই কদু। একটা জায়গা যদি আমরা আঘাত না করতে পারি যে যারা ক্ষমতায় বসে আছেন তারা জনগণের প্রতিনিধি নয়, তারা কোন নির্বাচিত প্রতিনিধি নয়, অনির্বাচিত প্রতিনিধি যারা গায়ের জোরে ক্ষমতা আছে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা বাধ্য করতে না পারবো যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র একটা আইন, 2টো ধারা, একটা ঘটনা নিয়ে প্রতিবাদ করে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয়। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের এই মুহূর্তের একটা বিষয় অন্তত সবার একমত হওয়া উচিত। আসিফ নজরুল স্যার বলছেন, আমারও খুব আক্ষেপ যে আমি নবীন, আমি জুনিয়র, আমরা তরুণ, রাজনীতি শিখছি, আপনাদের কাছে আসছি, বক্তব্য দিচ্ছি, কখনো পিছনে বসছি, সামনে বসছি। স্যার বলেছেন 86-তে যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, 90-তে যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, 96-তে যদি ঐক্যবদ্ধ হতে পারেন, 7 সালেও যদি 111-এর সময় আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, এখন কেন আপনারা ঐক্যবদ্ধ হতে পারছেন না? তাহলে কি ভেতরে ভেতরে আপনারা আওয়ামী লীগকে সবাই ক্ষমতায় রাখার জন্যই হচ্ছে শুধুমাত্র লোক দেখানো, এখানে ওখানে মিছিল করছেন, প্রতিবাদ করছেন, মিটিং করছেন? এখনো কামাল স্যার জীবিত আছেন, এই মঞ্চে যারা আছেন, আমাদের রব ভাই আছেন, তারপরে এখানে জাফরুল্লাহ স্যার আছেন। এই বয়সে সেদিন তো আমরা দেখেছি আমাদের প্রসেশনে তিনি সামনে ছিলেন। তারা যদি সামনে থাকেন, এইভাবে আমাদের সাথে থাকতে পারেন, মানুষ যেটা আসিফ নজরুল স্যার বলেছেন রাস্তায় নামার জন্য দেরি আসবে, কিন্তু মানুষ একটা জিনিস দেখে আসলে সিনিয়র নেতৃবৃন্দ তো ওইভাবে মাঠে নাই। তারা শুধু বলছেন আমি যে আমার জীবনটা দিতে যাব শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে আরেকটা আওয়ামী লীগকে বসাবো। রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, যেটা আমাদের রাষ্ট্র চিন্তার সদস্য দিদার বলেছে, আমি তার সাথে এই জায়গায় একমত না যে সংবিধান পোড়াতে হবে। সংবিধান অনুযায়ী দেশ চলে, সেটা ভুল ত্রুটি থাকতে পারে, সেটা সংস্কার করতে হবে, কিন্তু সংবিধান পোড়াবো এই বিষয়ে আমি একমত না। প্রতিবাদের বিভিন্ন ধরন আছে। যুদ্ধের সময় জাফরুল্লাহ স্যার এখানে বসে রয়েছেন, তিনি তার পাসপোর্ট, পাকিস্তান পাসপোর্ট পুড়িয়ে দিচ্ছেন, সে সময়ের একটা স্পিড ছিল, কিন্তু এখনকার তো সেরকম না। সংবিধানে আমার কোনো রাইট নাই, আমাকে কিছু প্রোটেকশন দিচ্ছে না, আমি সংবিধানে ছুড়ে ফেলবো। নো, সংবিধানের যে জায়গাটায় অসঙ্গতি আছে, সংবিধান প্রণেতা কামাল হোসেন সাহেব আমাদের সকলের সদ্য, তিনি এখনো জীবিত আছেন, তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন বিভাগের শিক্ষক, মানবাধিকার কর্মী, লেখক আসিফ নজরুল স্যার আছেন। তারা বলুন যে সংবিধানটার এই জায়গায় একজন ব্যক্তিকে স্বৈরাচার হিসেবে তৈরি করেছে সংবিধান, ওই ব্যক্তির ক্ষমতা রাষ্ট্রে ধরতে হবে। সেমি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের কথা যদি আপনারা বলেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টকে লিড দিবে, প্রেসিডেন্টকেও ইলেক্টেড হয়ে আসতে হবে, সেটা একটা রিফর্ম দরকার। শুধুমাত্র আমরা যদি বলি যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলো, শেখ হাসিনা হটাও, তাহলে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে একজন তরুণ হিসেবে তরুণদের যে কথাগুলো শুনি তাতে তারা রেসপন্স করবে না। আগে আপনি শেখ হাসিনাকে হটিয়ে কি করতে চান
সেই রূপরেখা মানুষের সামনে হাজির করতে হবে। আপনি কি ধরনের সংবিধান চান? আপনি বলছেন আজকে পুলিশ গত পরশুদিন বলল যে মোদী বিরোধী যারা মিছিল মিটিং করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 17 থেকে 26 ডিসেম্বর যারা রাজনৈতিক সভা সমাবেশ করবে তারা রাষ্ট্রদ্রোহী। এই কথা বলার ধৃষ্টতা যেই ডিএমপির অফিসার দেখেছেন পুলিশের কর্মকর্তা তিনি রাখেন কিনা? যেখানে সংবিধান মানুষের সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকারকে সংরক্ষিত করেছে, সেখানে ডিএমপির একজন কর্মকর্তা এটা বলার ঔদ্ধত্য তিনি দেখাতে পারেন কিনা বলেন না? তারা কেন দেখাচ্ছে? তার টাইম নেই। তার পুলিশ লতে তো এটা বলে না যে সেটা বলতে পারবে, কারণ তারা হচ্ছে ওই যে ব্যক্তি যে একটা মাফিয়া তৈরি করেছে, তারা সেই মাফিয়াদের একটা পার্ট। পুরো পুলিশ বাহিনী নয়, পুরো ডিএমপি প্রশাসন নয়, গুটি কয়েক 2-4 জন ব্যক্তি, 2-4-6 জন ব্যক্তি যারা নিজেদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে ভাবে না, ভাবে যে তারা হচ্ছে বর্তমান যে অবৈধ সরকার রয়েছে তারা একজন সুবিধাভোগী, বেনিফিশিয়ারি, যে কারণে তারা কি বলতে পারেন সেটা হিসাব করে না, মুখে যা আসে তাই বলে। মোদীর বিরুদ্ধে আন্দোলন করলে রাষ্ট্রদ্রোহী হয়ে যাব। আপনারা কি বাংলাদেশের জনগণের সেবা করার জন্য চাকরি নিয়েছেন? সংবিধানকে সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছেন, নাকি মোদীর গোলামি করার জন্য আপনারা শপথ নিয়েছেন? পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী আসবে, আমরা গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানাতে পারি। ভিয়েতনামে হামলার প্রতিবাদে যদি বঙ্গবন্ধুর আজীবন ডাকসুদ সদস্যপদ শৈশবের ছাত্রদের ছিঁড়ে ফেলতে পারেন, তাহলে আমরা কেন মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি? সে সময় প্রশাসনকে এই ধরনের মন্তব্য করেছিল। কাজে আজকে এই যে শুধুমাত্র সংবিধানের কথা বললাম না, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, একটা মানে রাজনৈতিক দল যখন যারাই ক্ষমতা থাকে তাদের একটা অঙ্গ সংগঠনে পরিণত। আসিফ নজরুল স্যার বলেছেন ঠিক যে বিএনপির সময় হয়তো আমরা এইভাবে একেবারেই দমন পীড়ন চলে কিছুটা লেখার সুযোগ পেয়েছি, কিন্তু ওই যে প্রসেসটা শুরু হয়েছিল তখন, এখন হইতে হইতে একেবারেই সব বন্ধ হয়ে গেছে। বিএনপির আমলে মাগুরা নির্বাচন হয়েছে 96 সালে, যেই 90 সালে সর্বজন স্বীকৃত একটা প্রথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা কেন বিএনপি 96-তে এসে তারা বাতিল করতেছিল? তাদেরও ক্ষমা চাওয়া উচিত এই জন্য। তারা যদি আজকে দৃষ্টতা না দেখাতো, আওয়ামী লীগ আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দূর করার দৃষ্টতা দেখাতে পারতো না। কাজে ইতিহাস খুলতে কিন্তু পেছনে ঘা অনেকেরই আছে। তো আমরা একটা কথা বলতে চাই, অনেক হয়েছে, প্রতিশোধ প্রতিরোধ অনেক হয়েছে। এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশটাকে নতুন করে গড়তে হবে। তার জন্য অবশ্যই যার যার জায়গা থেকে আমাদের সেই কথাটা বলতে হবে। এবং এখনো আমাদের লিজেন্ড বলতে যাদের বোঝায় স্বাভাবিকভাবে বঙ্গবন্ধুর কথা, অনেকে গ্রেট লিডার হিসেবে আমরা তাকে রেসপেক্ট করি, সম্মান করেন। বঙ্গবন্ধুকে সম্মান করে কামাল হোসেনকে রাজাকার বলবেন, কাদের সিদ্দিকীর গাড়িতে ঢিল মারবেন, জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাত্রই মামলা দেবেন, এই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা না, এটা তো বঙ্গবন্ধুর প্রতি সম্মান নয়। এই জন্য হিরো রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আমি মনে করি যে আজকের শিক্ষিত সচেতন প্রজন্ম, আপনার 2টা বছরের আন্দোলন দেখেন, ওরা সংস্কার আন্দোলন দেখেছে, নিরাপদ সড়ক আন্দোলন দেখেছেন। দুটো আন্দোলন যদি অ্যানালাইসিস করেন, শুধুমাত্র দুটি দাবি কেন্দ্রিক আন্দোলন নয়, সামগ্রিকভাবে এই রাষ্ট্রের প্রতি, এই ব্যবস্থার প্রতি যে তরুণদের ক্ষোভ, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, তারই একটা বহিঃপ্রকাশ। আমি মনে করি আমরা আছি, আমরা তো তরুণ প্রজন্ম, আমাদের যা ডিউটি পালন করবো, সিনিয়ররাও যদি সে ধরনের একটা আকাঙ্ক্ষা জনগণের মাঝে তৈরি করতে পারেন, রাষ্ট্রের একটা রিফর্ম যদি নতুন করে হাজির করতে পারেন, আমরা সেটা নিয়ে আবার মানুষকে সংগঠিত করবো। যেমনি ভাবে 6 দফার ভিত্তিতে বঙ্গবন্ধু মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন, 11 দফার ভিত্তিতে ওই সময় ছাত্র নেতারা সেটাকে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন, 90-এর যে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল। এবং আজকের এটা ঠিক যে আজকের বর্তমান বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ, প্রায় 40%। সুতরাং তরুণদের একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে। সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে বিশেষ করে ছাত্র যুবক তরুণদেরই আমি ভরসা করতে চাই, তাদেরকে সেই সংগ্রামে আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। এখন আলোচনা করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, আপনারা সবাই চিনেন